শেষ হয়েছে নাইট অফ চ্যাম্পিয়ন্স। তবে আসল যুদ্ধ শুরু হলো তো আজকের রতে, যেখানে একদিকে কনফার্ম করা হলো ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে স্টিল কেজ ম্যাচ, আবার অন্যদিকে কনফার্ম করা হলো রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। বাহ, অসাধারণ। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে 2026 সালে কিং অফ দ্য রিং দ্য রুলার ওবাফেমি। ওবাফেমি রিংয়ের মধ্যে আসে বরাবরের মতোই। ওবা আজকেও অনেক ভালো রিয়াকশন পেয়েছে, তাই অডিয়েন্সদেরকে সে শুরুতেই ধন্যবাদ বা অডিয়েন্সদের প্রশংসা করে। এরপরে সে জেউসোকে দিয়ে নিজের কথা স্টার্ট করে। সে বলে যে আমি জেউসোকে বলেছিলাম যে ডেস্টিনি, ভাগ্য আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বসে বিড়ি খেতাম, তবে জেউসো আমার কথায় বিশ্বাস করেনি। তবে ভাগ্যের সাহায্যেই আমি জেউসোকে হারিয়েছি। আমি হয়েছি 2026 সালে কিং অফ দ্য রিং। এবার সময় হয়েছে যে কোনো একজনকে চুজ করার আমার সামারস্লামের অপোনেন্ট হিসেবে। এটা বলার সাথে সাথেই সেখানে মিউজিক হিট হয়ে যায় দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের, এবং তার সাথে আজকে পল হেইম্যানও ছিল। তো ব্রক লেসনার এবং পল হেইম্যান দুজনেই রিংয়ের মধ্যে আসে। ব্রক লেসনার পল হেইম্যানের থেকে মাইক্রোফোনটা নেয় এবং আরও একবার ওবাফেমিকে সবার সাথে 2026 সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং তাকে অভিনন্দন জানায়। আর এর সাথে সে এই বিষয়টাও বলে যে ব্রক লেসনার নিজেও একবার কিং অফ দ্য রিং হয়েছিল অনেক বছর আগে। এরপরে সে ওবাফেমিকে এরকম করে বলে যে নর্মালি আমি এই শোগুলো দেখি না, মানে মানডে নাইট রয়ের শো, এটা ব্রক লেসনার দেখে না, এটা সবাই জানে। তো সে বলে আমি যেহেতু এই শোটা দেখি না, তাই এই শোতে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য আমার মিস্টার হেইম্যান বা পল হেইম্যানকে জিজ্ঞেস করতে হয় বা পল হেইম্যানকে বিশ্বাস করতে হয়, তার থেকেই আমার সব কিছু জানতে হয়। তো পল হেইম্যান আমাকে জানিয়েছে যে আমি যখন এখানে ছিলাম না, তুমি নাকি আমাকে কাওয়ার্ড বলেছো, তুমি নাকি আমাকে বিচ বলেছো, এরকম করে ব্রক লেসনার ওবাকে বলে। তো পল হেইম্যান বলতেছিল যে গুড প্রোমো, গ্রেট প্রোমো। তো এরপরে ব্রক লেসনার বলে যে পল হেইম্যান আমাকে এটাও বলেছে তুমি নাকি গ্রেট প্রোমো কাট করতেছো। তো ওবা, আমি তোমাকে সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, আর সেটা হলো টক শিট গেট হিট। এটা বলেই ব্রক লেসনার ওবাকে একটা কিক করে দেয় তার মেডেল স্টাম্পে, মানে লোবলো করে দেয়। এরপরে তাকে একটা F5 মেরে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তো ওবা আবার উঠে দাঁড়ায় এবং মাইক্রোফোনটা নিয়ে সে ব্রক লেসনারকে বলে যে হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে তুমি সবসময় পেছন থেকে আমার উপরে আক্রমণ করেছো, আজকে যখন আমার সামনে আসলে তখনও তুমি কিন্তু আমাকে ওই ভিতুর মতোই মারলে, ভিতুর মতোই F5 মেরে চলে যাচ্ছ লাইক এ বিচ। এরপরে সে সামারস্লামের জন্য ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করে দেয়। তো ব্রক লেসনার বলে যে আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, তবে একটা শর্ত, আর সেটা হলো সামারস্লামে আমার এবং তোমার মধ্যে যে ম্যাচ হবে এটা নর্মাল কোনো ম্যাচ হবে না, এটা হবে হেল ইন আ সেল ম্যাচ। মানে সামারস্লামে ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে ম্যাচ সেট হয়ে যায়, আর এটা হবে একটা হেল ইন আ সেল ম্যাচ। এরকম করেই আজকের রয়ে প্রথম সেগমেন্টটা শেষ হয়। তো এই সেগমেন্টটা পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। তো ওবাফেমি এবং ব্রক লেসনারের মধ্যকার সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স এবং পল হেইম্যানকে দেখানো হয়, যেখানে পল হেইম্যান মূলত অ্যাডাম পিয়ার্সকে ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে যে ম্যাচটা হবে এটা অফিসিয়াল করতে বলে। সে বলে যে সামারস্লামে যদি এই ম্যাচটা হয় তাহলে সামারস্লাম ইতিহাসের সব থেকে বড় মেইন ইভেন্ট হবে, সব থেকে বড় ম্যাচ হবে। এরকম করে সে মূলত অ্যাডাম পিয়ার্সকে কনভিন্স করার চেষ্টা করতেছিল। সেখানে আবার অস্টেন থিওরি চলে আসে। অস্টেন থিওরি এসে পল হেইম্যানকে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে, আজকে আমার ম্যাচ আছে, তুমি তোমার সঙ্গে দেখা করলে না, কথা বললে না। তো এখানে পল হেইম্যান অস্টেন থিওরিকে বলে যে তুমি এখন এখানে এসেছো, তুমি জানো না যে এখানে কি হয়েছে। তো অস্টেন থিওরি বলে যে না, আমি তো কিছুই জানি না। তখন বলে যে তুমি আগে এই বিষয়টা জানো, মানে এত কিছু হয়ে গেল ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে, অস্টেন থিওরি কিছুই যায় না। তো পল হেইম্যান মূলত একটু আপসেট হয়েছে বা একটু রাগ করে সে সেখান থেকে চলে যায়। অস্টেন থিওরিও পল হেইম্যানের পেছনে পেছনে সেখান থেকে চলে যায়। এরপরেই আমাদেরকে সেখানে ওবাফেমিকে দেখানো হয়। তো অ্যাডাম পিয়ার্স গিয়ে ওবাফেমিকে বলে যে তুমি কি আসলেই এটা চাও,
তো ওবা বলে যে হ্যাঁ এটা আমি আসলেই চাই। ওই যে সে যেহেতু 2026 সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার, তো সে কিন্তু যে কোনো একজন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারে। তো ওবা বলে যে চ্যাম্পিয়নও হারিয়ে যাচ্ছে না, চ্যাম্পিয়নশিপও এখানে থাকতেছে, তো চ্যাম্পিয়নের বিষয়টা আমি পরে দেখতেছি, তবে আপাতত আমি যেটা চাইতেছি এটা যেন আগে অফিসিয়াল করা হয়। তো সেখানেই অ্যাডাম পিয়ার্স মূলত ওবাফেমি এবং ব্রক লেসনারের মধ্যে হেল ইন আ সেল ম্যাচ অফিসিয়াল করে দেয় 2026 সালের সামার স্ল্যামের জন্য। তো এরকম করে এই ব্যাক স্টেজ সেগমেন্টগুলা শেষ হয়। এরপর আমরা আজকের রয়ের প্রথম ম্যাচ হিসেবে রে মিস্টিরিও এবং ইথান পেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ঠিকঠাক পারফর্ম করেছে। ম্যাচের শুরুর দিকে ইথান পেজ রে মিস্টিরিওর উপরে ডমিনেট করে, শেষের দিকে আবার রে মিস্টিরিও ইথান পেজের উপরে ডমিনেট করে একটা 619 লাগায়, একটা স্প্ল্যাশ মেরে রে মিস্টিরিও ইথান পেজকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে জো হেনরি এবং স্ট্রিট প্রফিটসের একটা সেগমেন্ট দেখানো হয়। স্ট্রিট প্রফিটস যেহেতু গত সপ্তাহে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, এটা মূলত ছিল স্ট্রিট প্রফিটসের একটা সেলিব্রেশন টাইপের সেগমেন্ট, তবে যেহেতু এখানে জো হেনরি ছিল তাই এখানে একটা ম্যাচও করা হয়। তো এই সেগমেন্টের মধ্যে মূলত প্রথমে জো হেনরি আসে, সেখানে স্ট্রিট প্রফিটসকে ডাকে, তারা আসে, সে চ্যালেঞ্জকে নিয়ে কথাবার্তা বলে, একটা গানা বাজনা হয় যেখানে ব্রন বেকার, লোগান পল, অস্টিন থিওরি এমনকি পল হেইম্যানকে নিয়ে কথাবার্তা হয়েছে। তো এই গানা বাজনার একটা পর্যায়ে সেখানে আবার চলে আসে অস্টিন থিওরি আসার পরে এদের মধ্যে ঝামেলা হয়, সেখানেই আমরা অস্টিন থিওরি এবং জো হেনরির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল, যে ম্যাচের মধ্যে জো হেনরি অস্টিন থিওরিকে হারিয়ে দেয়, সে এই ম্যাচটা জিতে নেয়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স এবং রাকেল রড্রিগেজকে দেখানো হয়, যেখানে রাকেল রড্রিগেজ মূলত সোলরুকার এগেনস্টে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চায়। তবে এখানে অ্যাডাম পিয়ার্স জানিয়ে দেয় যে রাকেল রড্রিগেজের আগে ম্যাগজিন ডুপ্রি মূলত একটা অপরচুনিটি পেয়েছে। তো এখানে রাকেল রড্রিগেজ বলে যে আমি ছাড়া এখানে ম্যাগজিন ডুপ্রি কি করে অপরচুনিটি পেয়ে যায়, তার মধ্যে কি এমন আছে, তার থেকে তো আমি অনেক গুণ বেটার। তো এখানে অ্যাডাম পিয়ার্স বলে যে ম্যাগজিন ডুপ্রি কিন্তু ফর্মার উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিল, এর জন্য সে মূলত একটা অপরচুনিটি পেয়েছে। তো এখন তো রাকেল রড্রিগেজকে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া যাচ্ছে না, তবে অ্যাডাম পিয়ার্স যেটা করতে পারে সেটা হলো আজকের রাতেই ম্যাগজিন ডুপ্রি এবং রাকেল রড্রিগেজের মধ্যে একটা ম্যাচ করতে। তো সেখানেই মূলত রাকেল রড্রিগেজ এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ কনফার্ম হয়ে যায়, যেটা আমরা আজকের রাতেই দেখতে পাবো। তো অ্যাডাম পিয়ার্স সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে লিভ মর্গান এবং রক্সেন প্রেস চলে আসে। তো লিভ মর্গান এসে বলে যে ইও স্কাই ঝামেলা করতেছে, ইও স্কাইকে দেখে নিতে হবে। তো রাকেল রড্রিগেজ বলে যে তুমি এই বিষয়টা নিয়ে ভেবোই না, মানে ইও স্কাইয়ের সঙ্গে তোমার যখন ঝামেলা হবে তখন তোমাকে হেল্প করার জন্য আমরা আছি, এই বিষয়টা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। আর হ্যাঁ, ডেন হাউজেনকে নিয়েও কথা হয়েছিল, মানে ওই যে টাকা ফেরত নেওয়ার বিষয়টা নিয়ে। তো এরকম টাইপের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপরেই আমরা 2026 সালে কুইন অফ দ্য রিং ইও স্কাইয়ের একটা সেগমেন্ট দেখতে পাই। তো ইও স্কাই এসে বলে যে আমি অনেক বেশি হ্যাপি, আমি অনেক বেশি এক্সাইটেড যে ফাইনালি আমি ইউএসএতে ফেরত আসতে পেরেছি অ্যাজ এ কুইন। আর তাছাড়া সে যেহেতু অলরেডি লিভ মর্গানকে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য হারিয়েছে, এবার সে সামার স্ল্যামে লিভ মর্গানকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন। তো ইও স্কাই এরকমের কথাবার্তা চলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় লিভ মর্গানের। আর সত্যি কথা বলতে ইও স্কাইয়ের এখানে লিভ মর্গানের এখানে কথাবার্তা শুনে আমার একেবারে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। মানে ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, তো পোলাপাইনদের প্রচুর মারধর করতাম। তো আমার অপোনেন্টে যারা থাকতো তারা মার খাওয়ার পরে নর্মালি এরকমটা বলতো যে তোর কপাল ভালো যে আজকে সকালে আমি খেয়ে আসিনি, তোর কপাল ভালো যে আজকে আমি হেরে গেলাম কারণ সকালে আমি পান্তা খেয়ে এসেছি, তোর কপাল ভালো যে আজকে আমি হেরে গেলাম যে আমার দাদি মারা গেছে। আরে ভাই, তোর দাদি মারা গেছে 1 সপ্তাহ আগে, তার সাথে তোর আজকে মারামারিতে হেরে যাওয়ার কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। তো এটা কাদের সাথে হয়েছে ছোটবেলায়, আপনাদের এরকম কোনো মেমোরিজ আছে কিনা অবশ্যই একটু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার হঠাৎ করে লিভ মর্গানের কথাবার্তা শুনে এটা মনে পড়ে গেল। লিভ মর্গান এখানে এরকম করে বলে যে তোমার কপাল ভালো, তুমি আমাকে হারাতে পেরেছো কারণ আমি অসুস্থ ছিলাম, ডেন হাউজেন আমাকে কার্স করেছিল। যাই হোক, তুমি তো আমাকে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য হারিয়েছো, তবে সামার স্ল্যামে তুমি আমাকে হারাতে পারবে না, আমি উল্টো তোমাকে হারাবো কারণ আমি হলাম গ্রেটেস্ট উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ অল টাইম, এরকম করে বলে।
তো এখানে মূলত লিভ মর্গান একা আসেনি, সে মূলত তার টিমমেটদেরকে নিয়ে এসেছে, একটা মারামারি সেট আপ করেছে। তো ইও স্কাই এবং লিভ মর্গান ফেস টু ফেস কথাবার্তা চলতেই পিছন থেকে রাকেল রড্রিগেজ এবং চলে আসে রক্সেন প্রেস। তো দুজনে মিলে এসে ইও স্কাইয়ের ওপরে অ্যাটাক করে দেয়, তিনজনে মিলেই মূলত ইও স্কাইয়ের ওপরে অ্যাটাক করে দেয়। তবে ইও স্কাই শুরুর দিকে একাই কিন্তু তিনজনকে টেকেল দিয়ে দেয়, সে একা মূলত আপার হ্যান্ডে নিয়েই নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত তিনজনের সঙ্গে ইও স্কাই একা আর পেরে ওঠে না, তাই সবাই মিলে ইও স্কাইকে বাজিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরকম টাইপের একটা সেগমেন্ট এখানে দেখানো হয়েছে। তবে এই যে ছোটবেলার মেমোরিজের কথা বললাম, তো কাদের সাথে এমনটা হয়েছিল অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিয়েন। এরপর আমরা জিমি উসো এবং এলএ নাইটের মধ্যে রিম্যাচ দেখতে পাই। মানে গত রাতেও কিন্তু জিমি উসো এবং এলএ নাইটের মধ্যে ম্যাচ হয়েছিল। সেই ম্যাচের মধ্যে সোলো সিকাও এসে জিমি উসোকে সামওয়ান স্পাইক মেরেছিল, এর জন্য মূলত জিমি উসো গত সপ্তাহে ম্যাচটা হেরে গিয়েছিল। তো এর জন্যই মূলত আজকে রিম্যাচ রাখা হয়েছে। তো এলএ নাইট এবং জিমি উসোর মধ্যে ম্যাচ হয়, আর এই ম্যাচ চলাকালীন সময়ে জে উসো কিন্তু রিং সাইডে কমেন্ট্রি টেবিলে বসেছিল। তো ম্যাচের একটা পর্যায়ে এলএ নাইট কি করে যে জে উসোকে কিক করে দেয়, যার জন্য জে উসো মূলত ম্যাচ চলার অবস্থায় এলএ নাইটের উপরে অ্যাটাক করতে যায়। তবে এলএ নাইট উল্টো জে উসোকে পাঞ্চ করে দেয়, যার জন্য জে উসো মানে রিং সাইডে পড়ে যায়। আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে জিমি উসো রোল আপ করে এলএ নাইটকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। যেহেতু রোল আপ করে হারিয়েছে আর জে উসো একটু ঝামেলা করার চেষ্টা করেছে, তো এর জন্য এলএ নাইট মূলত একটু রেগে যায় এবং ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও সে জিমি উসোর উপরে অ্যাটাক করে দেয়। ঠিক তখন আবার সেখানে জে উসোও চলে আসে। তো জে উসো এবং এলএ নাইটের মধ্যে যখন মারামারি চলতেছিল, সেখানে আবার সোলো সিকাওয়া চলে আসে এবং সোলো সিকাওয়া এসে আজকেও জিমি উসোকে একটা সামওয়ান স্পাইক মেরে সেখান থেকে চলে যায়। তো এইভাবেই মূলত এই ম্যাচ এই সেগমেন্টটা শেষ হয়। এই সেগমেন্টটা বা এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে ব্লাড লাইনের আরও একটা সেগমেন্ট দেখানো হয়, মানে জেকা ফাটু, জে উসো এবং জিমি উসোর মধ্যে। জে উসো জিমি উসো জেকা ফাটুকে বলে যে তুমি সারাদিন কই ছিলে, তোমাকে কোনো খুঁজে পাওয়া যায় না, কাজের সময় তোমাকে পাওয়া যায় না। তো জেকা ফাটু এখানে আবারও বলে যে আমি এখানে তোমাদের কথা শুনবো না, আমি শুধুমাত্র ওটিসি কথাই শুনবো, তার অর্ডারই শুনবো। আর ওটিসি আমাকে এই অর্ডারটা দিয়েছে, সেটা হলো আমি আগামী স্ম্যাকডাউনে যাচ্ছি এবং সোলো সিকাওয়ার পেছন গরম করে দিব আমি আগামী স্ম্যাকডাউনে। মানে রোমান রেইন্স জেকা ফাটুকে বলেছে যে সোলো সিকাওয়াকে আগামী স্ম্যাকডাউনে গিয়ে বাজিয়ে দিতে। তো এরকম টাইপের একটা বিষয়। আর এখানে জে উসো এটাও বলেছে যে স্যামি জেইন নাইট অফ চ্যাম্পিয়ন্সে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, তাই জে উসো হয়তোবা খুব শীঘ্রই স্যামি জেনকে চ্যালেঞ্জ করবে এবং সে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, ফ্যামিলিতে সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা ফেরত আনবে, এরকম টাইপের একটা বিষয়। এরপর আমরা রাকেল রড্রিগেজ এবং ম্যাক্সিন ডুপ্রির মধ্যে ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচের মধ্যে কিন্তু ম্যাক্সিন ডুপ্রি মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এই ম্যাচ দেখলেই বোঝা যায় যে ম্যাক্সিন ডুপ্রি কিন্তু তার রেসলিং স্কিলে অনেক বেশি উন্নতি করেছে। তবে শেষ পর্যন্ত রাকেল রড্রিগেজ কিন্তু তাহানাবাম লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে অস্টেন থিওরি এবং ম্যাক্সিন ডুপ্রির মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তবে এই সেগমেন্টটা হবার আগে আজকের রাতেই কিন্তু চ্যাট গেবল এবং ম্যাক্সিন ডুপ্রির মধ্যে অলরেডি একটা সেগমেন্ট হয়, যেই সেগমেন্টের মধ্যে মূলত ম্যাক্সিন ডুপ্রি চ্যাট গেবলকে গিয়ে সরি বলার চেষ্টা করে যে গত সপ্তাহে আমি যা কিছু করেছি এটা ভুল করেছি, আমি ঠিক করিনি। তো চ্যাট গেবল এখানে বলে যে তোমার সরি বা থ্যাংক ইউ কিছু বলা লাগবে না, আমি ওই বিষয়টা বুঝতে পেরেছি, তুমি মূলত আজকে তোমার যে ম্যাচ আছে ওই ম্যাচের দিকে ফোকাস করো। তো এই বিষয়টাই মূলত এখানে অস্টেন থিওরি ম্যাক্সিন ডুপ্রিকে বলতে আসে যে কি বিষয়। তো ম্যাক্সিন ডুপ্রি মনে করে যে সে হয়তো বা রাকেল রড্রিগেজের কথা বলতেছে, তাই সে বলে যে রাকেল রড্রিগেজকে আমি হারানোর চেষ্টা করেছিলাম কিন্তু। তো অস্টেন থিওরি এখানে ম্যাক্সিন ডুপ্রিকে বলে যে আমি রাকেল রড্রিগেজের কথা নয়, আমি বলতেছি যে চ্যাট গেবলকে তুমি আজকে কি বলেছো। তখন ম্যাক্সিন ডুপ্রি অস্টেন থিওরিকে বলে যে চ্যাট গেবল হলো কমপ্লিকেটেড। তো এখানে অস্টেন থিওরি ম্যাক্সিন ডুপ্রিকে বলে যে চ্যাট গেবল মোটেও জটিল নয়, এই বিষয়টা মূলত একেবারে সহজ। তবে তোমাকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর সেটা হলো তুমি যদি ওই দিকে আবারও ফেরত যাও তাহলে তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক এটা কিন্তু আর কন্টিনিউ করা পসিবল হবে না। তুমি চ্যাট গেবলের টিমের দিকে গেলে তোমার আর আমার মধ্যে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে ডেন হাউজেনের একটা সেগমেন্ট দেখানো হয়।
তো সেখানে আবার চলে আসে লিভ মর্গান। ডেনহাউজেনের যে ল্যাবটা এটা মূলত ভাঙাচোরা ছিল। তো লিভ মর্গান বলে যে কেমন লাগে, তো ডেনহাউজেন বলে যে এসব কে করেছে, তো এটা কিন্তু জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্ট্রিও করেছে, যেটা কিন্তু এর আগের একটা সেগমেন্টে দেখানো হয়েছে, তেমন একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট ছিল না। তারা কিন্তু এখান থেকে কিছু একটা নিয়েও গিয়েছিল, ঠিক কি নিয়ে গিয়েছিল ওটা আমি বলতে পারবো না। তো এখানে লিভ মর্গান মূলত এরকম করে বলে যে আমাদের টাকা ফেরত না দিলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে, আর তাছাড়া তোমার জন্যই আমি নাইট অফ চ্যাম্পিয়ন্সে কুইন অফ দ্য রিং এর যে ম্যাচটা ওটা আমি হেরেছি। তো এরকম টাইপের একটা বিষয়। আর ঠিক এরপরেই আমরা আজকের রাতে চ্যাট গেবল এবং জেডি ম্যাকডোনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। বেশ ভালো একটা ম্যাচ ছিল। চ্যাট গেবল এবং জেডি ম্যাকডোনা দুজনেই এই ম্যাচের মধ্যে খুবই ভালো পারফর্ম করেছে। পার্সোনালি এই ম্যাচটা আমার কাছে বেশ ভালো লাগে। শেষ পর্যন্ত চ্যাট গেবল জেডি ম্যাকডোনাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ডেনহাউজেনের একটা ঝামেলাও সেখানে দেখতে পাই, মানে ওই যে হিউম্যান ম্যানিসের যে ব্রিফকেসটা ওটা রেখে যায়, ওটা যখনই ডমিনিক মিস্টেরিও এবং জেডি ম্যাকডোনা ওপেন করে ওটা কিন্তু ব্লাস্ট হয় আর ডমিনিক মিস্টেরিওর অবস্থা খারাপ হয়ে যায়। তো ডেনহাউজেন এই সুযোগে ডমিনিক মিস্টেরিওর গায়ে যে জার্সিটা ছিল এটা খুলে নিয়ে চলে যায়। তবে যাবার সময় র্যাম্পের ওপরে আবার সেখানে রাকেল রড্রিগেজ চলে আসে, সে আবার ডেনহাউজেনের ওপরে অ্যাটাক করে দেয় এবং জার্সিটা আবারও ফেরত নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। তবে আবারও বলতেছি, জেডি ম্যাকডোনা এবং চ্যাট গেবলের মধ্যে যে ম্যাচটা হয় এটা কিন্তু খুবই ভালো একটা ম্যাচ ছিল। পার্সোনালি এই ম্যাচটা আমি খুবই বেশি এনজয় করেছি। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা জেকাব ফ্যাটু এবং ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে দেখতে পাই। দুজনেই রিংয়ের মধ্যে আসে। রোমান রেইন্স নিজের সিগনেচার লাইন অ্যাকনলেজ মি বলে, এটা বলার পরে সে নতুন করে কোনো কিছু বলার আগেই সেখানে মিউজিক হিট হয়ে যায় সেথ রলিন্সের। সেখানে চলে আসে সেথ রলিন্স। তো সেথ রলিন্স এসে রোমান রেইন্সকে বলে 14 ইয়ার্স, 14 বছর হইতেছে আমরা একসাথে আছি, তুমি চাইলে শিল্ডের সময়ও ফেরত যেতে পারো। তো তুমি এই বিষয়টাকে ডেস্টিনি বলো, ভাগ্য বলো, বিশ্বাস বলো, আর তোমার যা ইচ্ছা বলো না কেন, এখানে আমরা দুজন যে একসাথে হয়েছি আর তোমার কাঁধে যে চ্যাম্পিয়নশিপ বেল্টটা আছে এটা মূলত শুধুমাত্র আমার কাছেই বিলং করে, আর এবার সময় হয়েছে এই চ্যাম্পিয়নশিপটা ফেরত নেওয়ার। এরপরে রোমান রেইন্স সেথ রলিন্সের কথার অ্যান্সার করে এরকম করে যে আমার যতটুক মনে পড়তেছে তুমি রিসেন্টলি এমন বড় কোনো ম্যাচ জিতুনি বা তুমি এমন কোনো অপরচুনিটি আর্ন করনি যে তুমি সরাসরি ট্রাইবাল চিফের এগেনস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়ে যাবে। তুমি মূলত লাইনের একেবারে শেষের দিকেই থাকবে, এরকম করে রোমান রেইন্স বলে। তো এরপরে সেথ রলিন্স বলে যে এটা নতুন কোনো বিষয় নয়, আমরা যখনই মুখোমুখি হয়েছি, যখনই তোমার কাছে চ্যাম্পিয়নশিপ বেল্ট থেকেছে তখন আমি কিন্তু এই সিরিয়ালের সামনের দিকে এসেছি আর প্রত্যেকবার কিন্তু আমি তোমাকে হারিয়েছি, কারণ এই রিংয়ের মধ্যে তুমি কিন্তু আমার কন্ট্রোলে, এরকম করে সেথ রলিন্স বলে। রেসেলম্যানিয়া 41 কথা বলে সে রোমান রেইন্সকে পিন করেছে, এটা বলে রেসেলম্যানিয়া 40-তে সেথ রলিন্স নিজেকে উৎসর্গ করে দিয়েছে কডিকে চ্যাম্পিয়ন করানোর জন্য। তো এই বিষয়গুলো মেনশন করে। এমনকি রোমান যখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিলেন, 4 বছর চ্যাম্পিয়ন থেকেছে, সে কিন্তু এক এক করে সবাইকে হারিয়েছে, সমস্ত লেজেন্ডকে হারিয়েছে, শুধুমাত্র রোমান একজনকে হারাতে পারেনি, আর সেটা হলো সেথ রলিন্স। তবে এত কিছুর পরেও রোমান যখন সেথ রলিন্সের এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে, মানে শুরুর দিকে যখন অ্যাকসেপ্ট না করে, সেথ রলিন্সের এই চ্যালেঞ্জটা যখন শুরুর দিকে সেথ রলিন্স রিফিউজ করে, সেই সময় সেথ রলিন্স কিন্তু মাইন্ড গেম খেলতে শুরু করে। রোমান রেইন্সকে শিল্ডের কথা মনে করিয়ে দেয়, অতীত মনে করিয়ে দেয়। রোমান রেইন্সকে এরকম করে বলে যে মনে করে দেখো আমরা দুজনে কিন্তু একসাথে শিল্ডের হয়ে এই কোম্পানিতে এসেছিলাম এবং পুরনো প্রজন্মকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু এই কোম্পানিতে রাজত্ব তৈরি করি। এরপরে সেথ রলিন্স এই বিষয়টা উল্লেখ করে যে তাদের ক্যারিয়ারে মূলত আর খুব বেশি দিন সময় নাই, তারা মূলত রিটায়ার হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে চলে আছে। আর সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মতোই আরও একটা নতুন প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছে, অনেক ক্ষুধার্ত হয়ে তারা কিন্তু মানে চেষ্টা করতেছে রোমান রেইন্স এবং সেথ রলিন্সকে সরিয়ে তাদের জায়গা দখল করতে। তাই রোমান রেইন্স এবং সেথ রলিন্সের হাতে কিন্তু আর খুব বেশি দিন সময় নাই। তাই রোমান রেইন্সের কি উত্তর, মানে রোমান রেইন্সকে ব্রাদার হিসেবে বলে যে ভাই তোমার কি মন্তব্য, তুমি কি এই ম্যাচটা করতে চাও? এরপরে সেথ রলিন্স কিন্তু রোমান রেইন্সের অনেক বেশি প্রশংসা করে। সে রোমান রেইন্সকে এরকম করে বলে যে তুমি কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম,
তুমি কিন্তু কোম্পানিতে সব কিছু অ্যাচিভ করেছো, কোম্পানিতে যতগুলো চ্যাম্পিয়নশিপ আছে তুমি কিন্তু সব কিছুই অর্জন করেছো। আর তুমি যখন রেসলিং থেকে রিটায়ার করবে তখন কিন্তু তুমি হল অফ ফেমারদের মধ্যে অন্যতম একজন হল অফ ফেমার হবে, এমনকি তুমি কিন্তু নাম্বার 1-এ থাকবে, এরকম করে কিন্তু সেথ রলিন্স রোমান রেইন্সকে বলে। তবে এত কিছু হবার পরেও আজকে যদি রোমান রেইন্স সেথ রলিন্সের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করে, তাইলে কিন্তু সেথ রলিন্সের ঘোস্ট, সেথ রলিন্সের ভূত বা আত্মা কিন্তু রোমান রেইন্সকে তাড়া করে বেড়াবে, এরকম করে সেথ রলিন্স মূলত রোমান রেইন্সকে বলে। মানে সেথ রলিন্স মূলত এটাই বলতে চেয়েছে যে এটাই শেষ সুযোগ আমাদের দুজনের মুখোমুখি হবার। এরপরে রোমান রেইন্স আবার সেথ রলিন্সকে জবাব দেয়। এখানে রোমান রেইন্স কিন্তু সেথ রলিন্সকে লিটল ব্রাদার মানে ছোট ভাই বলে। তো ভাই বলতেছে, বড় ভাই, ছোট ভাই বলতেছে, মানে শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো রোমান রেইন্স এখানে সেথ রলিন্সকে বলে যে অনেক দিন পরে তোমার মুখ থেকে আমি কোনো সত্য কথা শুনতে পেলাম, তোমার মুখ দিয়ে সত্য কথা বের হলো। যাই হোক, এরপরে রোমান রেইন্স সেথ রলিন্সকে এরকম করে বলে যে আমি তোমাকে হারাতে চাই না, বরং আমার তোমাকে হারাতেই হবে। আই নিড টু বিট ইউ। আমি আমার পুরো ফ্যামিলিকে এই বিষয়টা দেখাতে চাই যে আমি সেথ রলিন্সকে হারিয়েছি, এরকম করে মূলত রোমান রেইন্স বলে। আর সেথ রলিন্সের চ্যালেঞ্জটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। সামারস্ল্যামে এবার আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ দেখতে পাবো। একদিকে এই ম্যাচ হওয়া যতটা আনন্দ, আবার এই সেগমেন্ট থেকে কিন্তু আমি অতটাই ইমোশনাল, একরকম কান্নাই করে দিয়েছি। কারণ সেথ রলিন্স কিন্তু এখানে উল্লেখ করেছে যে এটার হয়তোবা আমাদের ক্যারিয়ারের শেষ ম্যাচ, মানে সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মধ্যে। এরপরে হয়তোবা আর আমরা কখনোই ম্যাচ দেখতে পাবো না, আর তাদের ক্যারিয়ারে কিন্তু আর খুব বেশি দিন সময় নাই। তো সেথ রলিন্স এবং রোমান রেইন্স যখন রেসলিং থেকে রিটায়ার করে নিবে তখন আমাদের কি হবে? পার্সোনালি ভাই আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলতেছি। আমি এখানে কি বলবো, আমি একরকম কান্নাই করে দিয়েছি। কাদের এরকম অবস্থা হয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের মানডে নাইট রয়ের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।